নিজের আসল বাবার ছবি দেখে চমকে গেল বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় তোরসা আর পিহু মিলে তো বিদ্যার বিয়ের জন্য তত্ত্ব সাজাচ্ছে। তখনই সেখানে কপিল চলে আসে। কপিল এসেই তো সেগুলো দেখেই চমকে যায়। কপিল এবার তোরসাকে বলছে যে এগুলো কার জন্য সাজানো হচ্ছে। তোরসা তখন বলছে আপাতত আমার মেয়ের সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে তার জন্য। কপিল তো অবাক, বলছে তোমার মেয়ে মানে তুমি কি ফাগুনকে মিন করছো নাকি? তোরসা তখন বলছে না না, আমি তো বিদ্যার কথা বলছি। তখনই তো সেখানে কাশ্যপবাবু এসে চিৎকার করে বলছে এই বিয়ে কিছুতেই হবে না। বলেই তো কাশ্যপবাবু সমস্ত তত্ত্বগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, বলছে এই সমস্ত তত্ত্ব কোথাও যাবে না। কাশ্যপবাবু এবার তোরসাকে বলছে তুমি শোনো, বরযাত্রী আসবে, বর আসবে, আর আমি সেখানে নিজে দাঁড়িয়ে থাকবো। আমার মেয়ের সঙ্গেই শুধুমাত্র রাজরিতের বিয়ে হবে, শুনে রাখো তুমি। কারণ ফাগুন রাজরিত ছাড়া কিচ্ছু বোঝে না। আমার কাছে জীবনে যা চেয়েছে আমি সব কিছু দিয়েছি, দু হাত ভরে দিয়েছি। আজও রাজরিতকে চাইছে, তাই জন্য আমি রাজরিতকে ওর হাতে তুলে দেবই। সে তখন বলছে মিস্টার কাশ্যপ ব্যানার্জি, রাজরিত কোনো হাতের পুতুল নয়। রাজদেব বাবু তো এবার তোরসার ওপর চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিয়েছে। তোরসা তো রাজদেব বাবুকে বলছে একদম না, তুমি মুখ সামলে কথা বলবে, তুমি ভুলে যেও না যে আমি এই বাড়ির বউ। তোমার ব্যবহার না অত্যন্ত খারাপ হয়ে গেছে, তুমি কি মনে করো আমাদের? কাশ্যপবাবু তখন বলছে আমি কি মনে করি তুমি শুনবে? কেউ তখন কাশ্যপবাবুকে বলছে দাদা প্লিজ, আপনি কিন্তু খুব খারাপ ব্যবহার করছেন। কাশ্যপবাবু এবার কপিলকে বলছে তুমি ওদেরকে বলে দাও কপিল, কোনো প্রণামী যদি এই বাড়ি থেকে যায় সেটা হচ্ছে ফাগুনের বাবার নাম করেই যাবে, ফাগুনের মায়ের তরফ থেকে যাবে, কিন্তু বিদ্যার মা বাবার তরফ থেকে কিচ্ছু যাবে না। বলেই তো রাজদেববাবু যখন ওখান থেকে চলে যেতে যাবে ঠিক তখনই তো শ্রাবণ সেখানে চলে আসে। রাজদেববাবু তো এবার শ্রাবণকে চিৎকার করে জিজ্ঞাসা করছে, বলছে তুমি কোথায় ছিলে এতক্ষণ, কোথায় ছিলে তুমি সারা রাত? শ্রাবণ তখন কাশ্যপবাবুকে বলছে যে আমাকে বিদ্যা মেরেছে, কিন্তু আমি ওকে ছাড়বো না, আমি বলে রাখলাম। তোষা তখন বলছে এই যে এলেন, মদ খেয়ে সারা রাত পার্টি ফার্টি করে তোমার ছেলে ঘরে ঢুকলো, হবে না, যেমন বাপ তেমন তো তার ছেলে। কাশ্যপবাবু তখন বলছে একদম বাজে কথা বলবে না তোরসা। তোরসা তখন বলছে আমি না বাজে কথা বলছি না, বিদ্যা ওকে মেরেছে, বেশ করেছে, ওকে না চাপকানো উচিত ছিল। এরপর তো কপিল শ্রাবণকে ওখান থেকে নিয়ে চলে যায়। তোরসা এবার কাশ্যপবাবুকে বলছে তুমি একটা কথা শুনে রাখো, বিদ্যার সঙ্গেই কিন্তু রাজরিতের বিয়ে হবে। এই যে তত্ত্ব প্রণামী এই সমস্ত কিছু সাজানো হচ্ছে, তুমি কিন্তু এর ভেতরে একদম ঢুকবে না, আমি বলে রাখলাম। কাশ্যপবাবু তখন বিদ্যাকে ফোন করেছে, বিদ্যাকে ফোন করে বলছে তুমি কোথায়? তো বিদ্যা তখন বলছে আমি তো আমার বাড়িতে, মানে রাজরিতের বাড়িতে। কাশ্যপবাবু তখন বলছে তোমার লজ্জা করছে না, একজন পরপুরুষের বাড়িতে গিয়ে তুমি পড়ে আছো? বিদ্যা তখন বলছে না না, আমার লজ্জা করবে কেন, বিয়েটা তো আমাদের হয়েই গেছে, আর শুধু সামাজিকভাবে বিয়েটা হওয়া বাকি আছে, তাই আমার লজ্জা করে না। আর আমি রাজরিত চ্যাটার্জির স্ত্রী, আর এটাই আমার পরিচয়। আমার শ্বশুরমশাই শুধুমাত্র সামাজিকভাবে বিয়েটা দিতে চেয়েছেন, বরযাত্রী করে ওই বাড়িতে যাওয়া হবে, আর ইতিতে শুধুমাত্র সিঁদুরটুকুনি দেওয়া হবে, এটুকুই ব্যাস। বাকি অনুষ্ঠান পর্বটা আমার সঙ্গে আগেই হয়ে গেছে, আর তুমি তো সেটা খুব ভালো করে জানো, কারণ তুমি তো সেখানে সাক্ষী ছিলে। কাশ্যপবাবু তখন বলছে তুমি যে বলেছিলে তোমার জন্মদাতা পিতা না থাকলে তুমি বিয়েটাই নাকি করবে না, এখন কি হলো, কথার খেলাপ করছো নাকি? বিদ্যা তখন বলছে না, আমি কথার খেলাপ করছি না, কেউ আমাকে কথা দিয়েছে যে উনি আসবেন, উনি ঠিক আসবেন, আর ওনাকে আসতে হবেই। আমাকে যে দত্তক নিয়েছিল সেই মা মৃন্ময়ী ব্যানার্জি, তাকে যে খুন করেছিল সেই মানুষটাকেও আমি জনসমক্ষে নিয়ে আসব, তাকে টেনে হিজড়ে কাঠগড়ায় নিয়ে যাব। কাশ্যপবাবু তখন অবাক, বলছে কে সে? বিদ্যা তখন বলছে যে সেটা তো আপনি খুব ভালো করেই জানেন যে তিনি কে, তিনি আর কেউ নয় আমার আইনতভাবে বাবা মিস্টার কাশ্যপ ব্যানার্জি। তারা শুনেই তো কাশ্যপবাবু পুরো ভয় পেয়ে যায়, চিৎকার করে বলছে বিদ্যা তুমি এইভাবে কথা বলছো আমার সঙ্গে, এত বড় অভিযোগ আনছো আমার বিরুদ্ধে, তুমি আমাকে কোর্টে নিয়ে যাবে? বিদ্যা তখন বলছে যে হ্যাঁ বাবা, তুমি জানো তো আমার জীবনের সব থেকে বড় কঠিন পরীক্ষা কি? যে মানুষটাকে জন্ম থেকে বাবা বলেছি সেই মানুষটাকেই আমার কোর্টে টেনে নিয়ে যেতেই হবে। বলেই তো বিদ্যা কাঁদতে কাঁদতে ফোনটা রেখে দেয়, ফোনটা রেখেই তো বিদ্যা কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই তো সেখানে রাজরিত চলে আসে। রাজরিত এসেই বিদ্যাকে বলছে আমি অফিস থেকে চলে এসেছি বিদ্যা, আমি জানি তোমার এখন আমার খুব প্রয়োজন। বিদ্যা এবার জোরে জোরে কাঁদতে কাঁদতে রাজরিতকে জড়িয়ে ধরে। বিদ্যা কাঁদছে আর রাজরিতকে বলছে যে আমি কি করব এখন, আমি কিছুই বুঝতে পারছি না। রাজরিত এবার বিদ্যাকে সান্ত্বনা দিচ্ছে, বলছে তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। এরপর দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, বিদ্যাকে তো ত্রিধা ডাকাডাকি করছে। বিদ্যা এবার নিচে ছুটে আসে ত্রিধার কাছে। ত্রিধা বিদ্যাকে বলছে অধ্যাপিকা মহাশয়া, আপনি যদি একটু আমাদের দিকে নজর দেন তাহলে খুব ভালো হয়। বিদ্যা তখন বলছে মানে? ত্রিধা তখন বলছে কাল আপনার বিয়ে, আপনি যদি সারাক্ষণ আমার ছেলের পেছনে ঘুরঘুর করেন তাহলে কি করে হবে? প্রেম করার সময় না সারা জীবন পড়ে আছে, তখন খুব করে প্রেম করো। বাবু তখন এসে বলছে আরে বাবা, প্রেম এখন করবে না তো কখন করবে?
বিয়ের পর প্রেম জমে নাকি? বিয়ের পর দেখতে পাচ্ছ না তোমার আর আমার মধ্যে সারাক্ষণ ঝগড়া হচ্ছে? দেখে মনে হয় যেন ঘটি আর বাঙালির মধ্যে ঝগড়া হচ্ছে। সৃঞ্জয় এবার চিৎকার করে করে রাজজিৎকে ডাকছে। রাজজিৎ এবার নিচে ছুটে ছুটে আসে। সৃঞ্জয় রাজজিৎকে বলছে, এই তোমার কি ব্যাপারটা কি বলো তো? কালকেই তোমাদের বিয়ে আর আমরা কি সমস্ত দায়িত্ব নেব? তোমরা শুধুমাত্র প্রেম করে বেড়াবে? রাজজিৎ তো এবার তোতলাচ্ছে। রাজদেববাবু তখন এসে বলছে, এরকম তোতলাবার কিছু নেই, প্রেম করেছো বেশ করেছো। সৃঞ্জয়ী এখন তো এরকম বলছে, আগে কি বিয়ের আগে কম প্রেম করেছে নাকি? রাজদেববাবু তো এবার রাজরূপের কাছে যায়, গিয়ে বলছে, এই রাজরূপ, তুই বিয়ের আগে সৃঞ্জয়ীর সঙ্গে কি কম প্রেম করেছিলি? রাজরূপ তখন বলছে, বাবা প্রেম করিনি, সে বিশাল প্রেম করেছি। বাবু তখন হাসতে হাসতে বলছে, হ্যাঁ আমি জানি তো তোরা অনেক জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছিস। আমি না তোদের সকলকে ফলো করতাম, ফলো করে করে ওদেরকে আমি ঠিক খুঁজে বের করতাম। তারপর তো ওরা দুজন আমাকে দেখেই শুধু পালিয়ে যেত। তারপর এবার একদিন এমন পালালো যে বিয়ে করে ফিরে এলো বাড়িতে। বাবু এবার বলছে, ঠিক আছে এইসব কথা এখন বাদ দাও, কিন্তু বিদ্যা তুমি এসব বিয়ে টিয়ে করছো ঠিক আছে, কিন্তু আমার একটা 1 বছর না ঘুরতে ঘুরতে অধ্যাপক নাতি কিন্তু চাই। বিদ্যা তো কথাটা শুনেই অবাক, বলছে কি অধ্যাপক নাতি? রাজদেববাবু তখন বলছে যে হ্যাঁ অধ্যাপক নাতি, আমি কিন্তু এটা বলে দিলাম। তারপর আবার একটা নাতনি, আবার একটা নাতি, আবার একটা নাতনি। বাচ্চা না আমাদের বাড়িতে কিলবিল কিলবিল করবে। আমি যে এরকম একটা লক্ষ্মীমন্ত বউ নিয়ে এসেছি সেটা আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি। ত্রিধা দেখো না, একটা দারুণ মেয়ে নিয়ে এসেছি কিন্তু আমি আমার বাড়িতে। না হলে না এই তোমার ছেলে এ তো একটা আহাম্মক, এ জীবনে এরকম একটা মেয়ে জোটাতেই পারতো না। আজরিত তো কথাটা শুনেই অবাক, বলছে কি আমি এরকম মেয়ে একটা জোটাতে পারতাম না? বাবু তখন হাসতে হাসতে বলছে, না কোনো মতেই না। এই রাজরূপ, ও কি এরকম একটা মেয়ে জোটাতে পারতো তুই বল? রাজরূপ তখন রাজদেববাবুকে বলছে, ও মা ওই তো প্রথম প্রেমে পড়লো, তুমি ভুলে গেলে? প্রেমে পড়ার পর কত যুদ্ধ কত করেই তো তবে ওই বিদ্যাকে জয় করলো। তুমি যে এখন বৌমা বৌমা করছো, তখন তো বৌমাকে অ্যাটম বোম মারলে ও মেরে দিতে পারতে। আমার কাছে তো আগে এই বিদ্যা দু চোখের বীজ ছিল তো। রাজদেববাবু তখন তুতলে তুতলে রাজরূপকে বলছে, এই ঠিক আছে আর বাকি পুরনো কথা টেনে লাভ নেই, তুই যা হয়েছে ভুলে যা। আমি জানিস তো অনেক বড় ভুল করেছিলাম। মায়ের কাছে তো সন্তানরা ভুল করে। তখনই সৃঞ্জয় সকলকে বলছে, আচ্ছা সব কিছু তো হলো, এবার স্ত্রীটা গড়বেটা কে? তখনই তো সেখানে তোরসা চলে আসে। তোরসা এসে বলছে, আমি তো চলে এসেছি, সঙ্গে আমার সব সময়ের সঙ্গী পিহুকেও নিয়ে এসেছি। তোরসা এসে বিদ্যার কাছে বলছে, আমি জানি তো আজ স্ত্রী গড়া হবে, হলুদ বাটা হবে, কাল আমার মেয়েটার বিয়ে তো, তাই না বিদ্যা? বিদ্যা তখন তোরসাকে বলছে, আমি না মা ভাবতেই পারছি না তুমি নিজের মেয়েকে ছেড়ে আমার পাশে এসে দাঁড়াবে, আমি সত্যিই ভাবতে পারছি না। তোরসা তখন বিদ্যাকে জড়িয়ে বলছে যে এটাও তো আমার একটা মেয়ে। পিউ তখন এসেই বিদ্যাকে বলছে, এটাই হচ্ছে তোমার আসল মা। দেখো তোমায় গর্বে যেই ধরে থাকুক না কেন, এই মাকে কখনোই হারিয়ে ফেলো না, ঠিক আছে? বিদ্যা তখন তোরসার হাত ধরে বলছে, আমার মাথা খারাপ নাকি? অনেক কষ্ট করে অনেক কাঠখড় পুড়িয়ে আমার এই মাকে খুঁজে পেয়েছি, এত সহজে হারিয়ে ফেলা যায় নাকি? রাজদেববাবু তখন এসেই বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই ব্যাপারটাকে এতটা ইমোশনাল করবার না কোনো দরকার নেই। এর আগে না এইসব মেয়েরা একদম কান্নাকাটি উচিত নয়। এরপর ত্রিধা এসে তোরসাকে বলছে, দিদি চলুন চলুন এবার নিয়মকানুনগুলো সব শুরু করি। এরপর দেখা যাচ্ছে ত্রিধা, তোরসা, পিহু সকলে তো বিদ্যার বিয়ের নিয়মকানুনগুলো সব পালন করতে চলে যায়। তখনই দেখা যায় বিদ্যাকে পঙ্কজবাবু ফোন করেছে। পঙ্কজবাবু ফোন করে বিদ্যাকে বলছে, আপনি এক্ষুনি আমাদের অফিসে আসুন। বিদ্যা তো অবাক, বলছে কিন্তু কেন? পঙ্কজবাবু তখন বলছে, সারপ্রাইজ আছে আপনার জন্য। বিদ্যা তখন বলছে, কি হয়েছে সেটা তো বলবেন। পঙ্কজবাবু তখন সরাসরি বলছে, কিঙ্কর সিংহ মনে হয় অনেক কিছু জানে, ও আমাদের সঙ্গে অপারেট করেছে, মুখ খুলেছে। কথাটা শুনেই তো বিদ্যা পুরো চমকে যায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, এবার কি তাহলে বিদ্যা ওর বাবার কাছে পৌঁছাতে পারবে? কমেন্টে অবশ্যই জানাবেন।